প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের দুজন আলোচকের সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক ফয়সাল মাহমুদ, প্রেস মিনিস্টার, নয়াদিল্লি, বাংলাদেশ হাই কমিশন। আরও রয়েছেন রেজাউল করিম রনি, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত। আপনারা দুজনেই জানেন যে গতকাল ছিল স্বৈরাচার পতনের 6 মাস পূর্তি, এবং এই 6 মাসে রাজনীতির অনেক টানাপোড়েন চলেছে। বিশেষ করে স্বৈরাচার বিরোধী যে শক্তিগুলো ছিল তাদের মধ্যে এক ধরনের বিভেদ বিরোধ আমরা লক্ষ্য করছি, এবং খুব গুরুতর কিছু অভিযোগ রয়েছে যে রাজনৈতিক দলগুলো স্বৈরাচার দূষরদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, দখল বাণিজ্য চলছে রীতিমতো। কিন্তু সবগুলি কিন্তু এই স্বৈরাচার বিরোধীর যে স্পিরিটটা ছিল সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি, সেটি হলো যে স্বৈরাচারের বিরুদ্ধে সবাইকে যেভাবে এককাট্টা হয়ে নামার কথা, বলার কথা, সেগুলো একটু স্থিমিত হয়ে যাচ্ছে। ফয়সাল মাহমুদ, কেন এই পরিবর্তন? 6 মাস একদিকে অনেক লম্বা সময়, আবার একদিকে খুবই অল্প সময়। কারণ আপনার যে বড় ধরনের পরিবর্তন বাংলাদেশে এসেছে, আপনি চিন্তা করেন যে আমরা কিন্তু 15 বছরের অধিক সময় একটা ভয়ঙ্কর দুঃশাসনের মধ্যে ছিলাম, যেটা যে কোনো বিচারেই একটা মাফিয়াতন্ত্র। এটাকে আমরা স্বৈরতন্ত্র বা অন্য কিছু বলে সেটাকে ছোটোখাটো করে দেখার কিছু নেই। এটা কমপ্লিট একটা মাফিয়াতন্ত্র। এটা ফ্যাসিজমও না, কারণ এটা কোনো আইডিওলজি ছিল না। এটা ছিল একটা কমপ্লিটলি লুটপাটের চোরতন্ত্র বা মাফিয়াতন্ত্র। সেখান থেকে পতনের পরে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান একটা বিপ্লবের স্কেলের অভ্যুত্থানের পরে যে পতন, সেই পতনের পরে 6 মাস দেশকে গঠন করার জন্য বা দেশের আভ্যন্তরীণ ঝামেলা বা বিপ্লব অভ্যুত্থান পরবর্তী ঝামেলা, সেটাকে অতিক্রম করার জন্য খুব লম্বা সময় না। তো এখন আমরা যা দেখছি, যে জিনিসপত্র বা যে ধরনের আন্দোলন, রাজনৈতিক দলগুলোর যে ধরনের রাজনৈতিক পরিস্থিতি দেওয়ার যে একটা চেষ্টা, যাদের নেতৃত্বে এই অভ্যুত্থানটা হলো, ছাত্র জনতার শক্তি যেটাকে বলে, তাদের নতুন একটা দল গঠনের চেষ্টা, এবং একই সাথে যে সরকারটা গঠিত হলো, অন্তর্বর্তীকালীন সরকার, যেটা মোটামুটি বলা যেতে পারে টেকনোক্র্যাটদেরকে নিয়ে এক ধরনের সরকার। কারণ এখানে খুব বেশি রাজনৈতিক ব্যক্তিত্ব তো সরকারে আসলে নেই, টেকনোক্র্যাটকে নিয়ে একটা সরকার। তো এই সরকারও কিন্তু তারা যে 6 মাস ধরে যে রাষ্ট্রটা চালাচ্ছে, সেটাও যে ভয়ঙ্কর খুব ভালোভাবে সফলভাবে চালাচ্ছে তাও না। এটার আসলে অনেক ধরনের ডায়নামিক্স আছে। তবে ওভারঅল যদি আমাকে বলেন, আমার মনে হয় যদি 6 মাসে আমরা যা দেখছি, এটাই হওয়ার কথা ছিল। আপনারা দেখেন, চিন্তা করে দেখেন 6 মাসে আমরা কি দেখছি, যে এখানে বড় রাজনৈতিক শক্তি যারা বিএনপি, জামাত, তারা ধীরে ধীরে নির্বাচনমুখী হতে যাচ্ছে। তারা বলতে চাচ্ছে যে আমাদের এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে সরকার চালাচ্ছে সেটা যথেষ্ট না, তারা অনেক ফ্রন্টে ব্যর্থ, তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এভাবে করতে পারছে না, জুলাইয়ের গণহত্যার যে বিচার সেটাকেও ত্বরান্বিত ওইভাবে করতে পারছে না, ইভেন যারা আহত হয়েছিল, নিহত হয়েছিল, তাদের ক্ষতিপূরণ দেওয়ার প্রসেসটাও। এখানে একটু যোগ করে ফয়সাল, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমরা লক্ষ্য করছি তারা ভোটের রাজনীতিতে বা আওয়ামী লীগের ভোট কে পাবে, ধরে নেওয়া হচ্ছে আওয়ামী লীগ সামনের ভোটে থাকবে না, তাহলে তাদের তো ভোটার রয়েছে, এই ভোটটা কে পাবে তারা একটা হিসাব নিকাশে নেমেছে। তারা এই বিচারের ব্যাপারে তত সোচ্চার হচ্ছে না, এবং এই চিকিৎসা হওয়া বা যারা নিহত হয়েছে তারা ক্ষতিপূরণ পাওয়া ইত্যাদি ইত্যাদির ব্যাপারে তাদের আমরা খুব কমই শুনছি। তারা এই বিষয়ে সরকারকে চাপ দিতে পারতো। আমরা ভোটের জন্য যত চাপ দিচ্ছে এইগুলির ব্যাপারে তারা তত না। অন্তর্বর্তীকালীন সরকার আহতদেরকে সঠিকভাবে টাকা দেওয়া, সঠিক পরিমাণে টাকা দেওয়া, সেই কাজটা ত্বরান্বিত করতে পারছে না। তার কিন্তু কিছু টেকনিক্যাল ঝামেলা আছে। আপনি খেয়াল করেন, আমরা যে ব্যুরোক্রেসি, এই ইন্টারিম গভর্নমেন্ট যে ব্যুরোক্রেসি, একজন বলেছে যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে এতটাই সত্যি কথা যে আপনি দেখেন যে ব্যুরোক্রেসি ইনহেরিট করেছে, যে আমলাতন্ত্রটা ইনহেরিট করেছে, যে পুলিশ প্রশাসনটা ইনহেরিট করেছে, সেটা 15 বছর কাদের আন্ডারে ছিল? আওয়ামী লীগের আন্ডারে। আপনি 15 বছর ধরে গড়ে ওঠে একটা প্রশাসন যেখানে ছাত্রলীগ না করলে পুলিশে নিয়োগ দেওয়া হতো না, বিএনপি জামাতের ব্যাকগ্রাউন্ড থাকলে আমলাতন্ত্রের ধারে কাছে ঘেঁষতে পারতো না, বিসিএস পরীক্ষায় রিটার্ন পর্যন্ত যোগ্যতা নিয়ে পৌঁছালে ভাইভাতে কখনো উতরাতে পারতো না। তো এরকম ভাবে যে আমলাতন্ত্র গঠিত, যে পুলিশ গঠিত, সেটা 15 বছরের জিনিসটাকে 6 মাসে পার গিয়ে এসে নেই, তাকে যে এক শুদ্ধকরণ যেটা বলে সেটা তো সম্ভব না। দেখা গেল সবই বাদ দিতে হয়, আর সবই বাদ দিলে তখন নানান রকম অন্য ঝামেলা। কিন্তু যতটুকু সম্ভব করা হয়েছে, এবং কিন্তু তারা প্রতি পদে পদে বাধা দিচ্ছে। এটা কিন্তু আমি আপনাকে ছোট কথা বলি, আপনার আমলাতন্ত্রে আপনার যখন কোনো ফাইল উঠে, তখন তো আপনি জানেন, আমরা সাংবাদিক হিসেবে জানি যে এই ফাইলটা কিন্তু উপর থেকে নিচে যায়, নিচ থেকে উপরে যায়, এরকম ভাবে একটা যাওয়া আসার মধ্যে থেকে এটাকে কিন্তু চাইলে একটা লোয়ার লেভেলের অফিসিয়ালও এটাকে বিলম্বিত করতে পারে, সহজ করতে পারে এরকম। এখন আপনার ধরেন জুলাইয়ের ভিকটিমের
আওয়ামী লীগ গভর্নমেন্টের মুক্তিযোদ্ধার লিস্টের কথা কিন্তু আমরা জানি, সেই মুক্তিযোদ্ধার লিস্টের প্রতি কার কতটুকু আস্থা আছে, আস্থা কিন্তু নাই। এখন যদি আপনি সেই লিস্ট দেখেন, আপনি দেখবেন যে 50%-এর উপরে ভুয়া মুক্তিযোদ্ধা। তো একই রকম ভাবে জুলাই অভ্যুত্থানের যে লিস্ট, এটার ব্যাপারে গভর্নমেন্ট একটু বেশি কেয়ারফুল এই সেন্সে, কারণ এটাকে আর যাই করুক বিতর্কিত করতে চায় না, অ্যাটলিস্ট মেক শিওর করতে চায় যেন যাদের নামটা উঠতেছে তারা যেন সলিড। এই কারণে প্রসেসটা একটু আমলাতান্ত্রিক জটিলতা সবকিছু আছে। বাট এগেইন, যে ব্যুরোক্রেসি বা যে পুলিশ প্রশাসনকে ইনহেরিট করা হয়েছে সেটাকে এইভাবে অল্প সময় 6 মাসে পুরোপুরি ঠিক করা সম্ভব না, এই কারণে বিলম্ব। বাট এটা যে খুব, এটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে সাফাই গাচ্ছি না, এটা করা উচিত ছিল। এই কাজটা করতে পারতো রাজনৈতিক বড় দল যারা আছে, তারা যদি প্রেশারটা ক্রিয়েট করতো, তারা যদি এই ব্যুরোক্রেসি পুলিশের উপরে প্রেশারটা ক্রিয়েট করতো, এবং একই সাথে আওয়ামী লীগ যে জিনিসটা করে গিয়েছে তাদের দিকে সমঝোতার দৃষ্টিভঙ্গিতে না তাকিয়ে যদি ইন্টারিম গভর্নমেন্টকে পুরোপুরিভাবে সমর্থন দিত, আমার ধারণা এই কাজটা অনেক প্রসেস অনেক ত্বরান্বিত হতো। আমি মনে করি এরকম বিপ্লব স্কেলের একটা অভ্যুত্থানের পরে যা হওয়ার কথা ছিল, যেটা অ্যাজিউম করা হয়েছিল যে এত এত মানুষ মারা যাবে, সেরকম যায়নি, এটা একটা সফলতা। 2 নম্বর হচ্ছে যে হ্যাঁ, আমরা 6 মাসের মধ্যে সংস্কার যেগুলো প্রস্তাব দেওয়া হয়েছিল, সংস্কারের জন্য যে কমিশনগুলো গঠন করা হয়েছিল, তারা মোটামুটি সবাই তাদের রিপোর্টটা সাবমিট করেছে। তার মানে এইদিকে তারা প্রসেস কিছু তারা আগিয়েছে। 3 নম্বর হচ্ছে হ্যাঁ, যেটা করা উচিত ছিল এগেইন, জুলাই ভিকটিম যারা, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টা কিছু দূর এগিয়েছে, যেটা আরো আগানো উচিত ছিল। এগুলো হচ্ছে সফলতা। ব্যর্থতা অনেক জায়গায়, ব্যর্থতা হচ্ছে আপনার দ্রব্যমূল্যের যে বিষয়টা, সেটাকে আসলে এইভাবে নিয়ন্ত্রণ করা যায়নি। যদিও আপনি যদি খেয়াল করেন, এখানে কিন্তু একই সমস্যা, রাজনৈতিক দল। বিকজ আমি আপনাকে বলি, দ্রব্যমূল্য কেন বাড়ে? সিন্ডিকেটের কারণে। কেন বাড়ে? রাস্তাঘাটে চাঁদাবাজি হয়, এই তো এটা মূল বিষয়। আরও রয়েছে, কিন্তু এটা প্রধান। এবং এই সিন্ডিকেটের সঙ্গে রাজনৈতিক দলের লোকেরা মিশে গেছে। রাইট। একই সঙ্গে চাঁদাবাজি কারা করছে? একটা ট্রাক দিনাজপুর থেকে যখন ঢাকাতে মাল নিয়ে রওনা করে, মাঝখানে কারা চাঁদাবাজি করে আমরা জানি। এবং এই জায়গাটা যদি তারা সংশোধন হতো, তারাই কিন্তু দাবি করছে যে জিনিসপত্রের দাম কমানো যাচ্ছে না, কিন্তু তাদের লোকজনই ইনভলভ, রাজনৈতিক দলগুলোর। এই সিন্ডিকেট, তারপর আপনার মিডলম্যান, সাপ্লাই চেইনের, এইটা সারা জীবন আছে, এটা সারা জীবন থাকবে বলে আমার বিশ্বাস। এটা একটা নেসেসারি পার্ট হয়ে গেছে। এটা শুধুমাত্র যে বাংলাদেশে তা না, এটা ওয়ার্ল্ডের মোটামুটি সব জায়গায় বলা যায়। স্পেসিফিক্যালি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এটা খুবই কমন একটা জিনিস, কারণ আমাদের সাপ্লাই চেইনটা এখনো দুর্বল, এখানে এই জিনিসটা থাকবে। এখন হ্যাঁ, যে অ্যাকুইজিশন, যেটা আমরা কিন্তু ঘুরে ফিরে রাজনৈতিক দলগুলোর নাম বলে আমাদের বিএনপির নাম সামনে আসে, জামাতের নামও আসে, বাট বিএনপির নাম বেশি, বিএনপি বড় দল, সবচেয়ে বড় দল, এবং তাদেরকে বলা হচ্ছে পার্টি ইন ওয়েটিং, যে একটা ইলেকশন হলে সামনে তারাই আসবে, সবাই ধরে নিচ্ছে। এখন আপনি যেটা বলছেন যে তারা চাঁদাবাজি, সিন্ডিকেটের, আমরা এটা রেগুলার বেসিসে সোশ্যাল মিডিয়াতে তাদের নামটা আসছে, কিন্তু এখানে কিছু একটা হার্ড রিয়েলিটি আছে। সেটা হচ্ছে যে তাদেরকে, মানে এই যে ইনফর্মাল যে সিন্ডিকেটটা, এই ইনফর্মাল যে নেটওয়ার্কটা, এটা কমপ্লিটলি ছিল আওয়ামী লীগের। এখন এই ইনফর্মাল নেটওয়ার্কটা ব্রুট ফোর্সের মাধ্যমে এটা পলিটিক্যাল চেঞ্জ ওভারের সাথে কিন্তু চেঞ্জ হয়। এটা সোজা জিনিস। এটা এখন যদি বিএনপি যদি দখল না করে, তখন আমরা বলতে শুরু করবো যে স্টিল আওয়ামী লীগের কাছে রয়ে গেছে। সেটা কিন্তু খুবই অদ্ভুত একটা বিষয়। এখানে কিন্তু আপনি কোনটাকে যে এক্স্যাক্টলি ঠিকভাবে বলবেন, কোনটাকে আপনি বলবেন যেটা ভালো হচ্ছে খারাপ হচ্ছে, সেটা বলাটাও মুশকিল। বা দেন এগেইন, আমি একটা জিনিস বলতে পারি যে হ্যাঁ, এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু একটা আইন শৃঙ্খলার অবনতি হিসেবেই সাধারণ মানুষ দেখবে। তারা দেখবে কি, তারা দেখবে যে আরে আমার এখন আগে আওয়ামী লীগ করতে, এখন বিএনপি করছে, আগে এখন পুলিশ চাঁদা খেতে আওয়ামী লীগের কাছে, এখন তারা বিএনপির কাছে খায়, বা তারা মিলেমিশে জিনিসটা করে। সো এই অপটিক্সটা খুবই বাজে। রেজাল্ট করে রনি, যে আওয়ামী লীগের লোকজন এবং তাদের দোসররা ইদানিং বিএনপি এবং জামাতের বিরুদ্ধে কোনো কথা বলছে না। ইউটিউবে একটা কন্টেন্ট দেখলাম, জামাতের পক্ষে এমন প্রশংসা করছে যে সে জীবনও এটি করবে বলে আমি ধারণা করি। কেন করছে সেটা আমরা বুঝি। তারা শুধু প্রফেসর ইউনূস সরকারকে টার্গেট করেছে, আপনারা লক্ষ্য করেছেন। আপনারা লক্ষ্য করেছেন যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমকে এবং তার ফ্যামিলিকে নিয়ে কীভাবে ট্রল করছে। এর মানে এদের লক্ষ্য বদলে গেছে। বিএনপি এবং জামাতদের ব্যাপারে এই ফ্যাসিস্টের দোষরা একদম চুপচাপ। টার্গেট হলো ইউনূস সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি। কি এমন হলো যে বিএনপি এবং জামাতের ব্যাপারে আওয়ামী লীগ চুপচাপ হয়ে যায় গেল? দেখেন, বাংলাদেশে যে পুরা পলিটিক্যাল মডেলটা, সে মডেলটা হলো একটা আওয়ামী মডেল। এই যে একটু আগে লুটপাট, সিন্ডিকেট নিয়ে কথা হচ্ছিল, চাঁদার ব্যাপারটা নিয়ে কথা হচ্ছিল। এখন ধরেন এই চাঁদার সিন্ডিকেটটা আওয়ামী লীগ ডেভেলপ করছে। এখন আমি ধরেন বিএনপির লোক বা জামাতের লোক, হ্যাঁ, বা অন্য পার্টির লোক, এখন আমি যখন এটা করব, ফ্যাসিলিটেট করব, তার মানে কি আমি আওয়ামী মডেলটাকেই ফ্যাসিলিটেট করতেছি। করার মধ্য দিয়ে এই জন্য আমি বলতেছি বাংলাদেশে এখন যেটা চলতেছে সেটাকে আমি বলতেছি আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি। এখন আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি যদি বিএনপি করে, জামাত করে, অন্য দল করে, তা আওয়ামী লীগের তাতে খুশি হওয়ার কারণ আছে না? খুশি না হয়ে তো কোনো কারণ নেই। মানে সে তো এটাই চায়, আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি করেন। আপনি জামাতের নামে করেন, বিএনপির নামে করেন, অন্য দলে থেকে করেন,
তাহলে তো তার জন্য তো সুবিধার জন্য আপনি তার রাজনীতিটাই করতেছেন তার বিরোধিতার নামে। কিভাবে? আরও সহজ করে বলি, সেটা হলো বাংলাদেশের রাজনীতির যে মডেল সেটা হলো একটা ট্রাইবাল পলিটিক্স, যেটাকে আমরা বলি, হ্যাঁ, টুঙ্গিপাড়ার গোষ্ঠীকেন্দ্রিক যে রাজনীতি, এই গোষ্ঠীকেন্দ্রিক শেখ পরিবারতন্ত্রের যে আপনার রাজতন্ত্র, এবং সেই রাজতন্ত্রের আশেপাশের লোকগুলো মিলে সাধারণ জনগণের উপর অত্যাচার নিপীড়ন করা, শাসন করা। কিন্তু শাসনটা করতে হবে এমনভাবে যে এই তোর উন্নয়ন করতেছি, আমি তোর ভাগ্য পরিবর্তন করতেছি, এবং আমি ছাড়া তোর ভাগ্য পরিবর্তন আর কেউ নাই। আর আছে কে? দিল্লি। হ্যাঁ, আমি এবং দিল্লির প্রভু মিললে তোর ভাগ্য নির্ধারণ করবে। এর বাইরে তুই যদি বুঝবি এটা হলো খারাপ, হ্যাঁ, বুঝলে তুই রাজাকার, তুই জঙ্গি, তুই জামাত, তুই বিএনপি, হ্যাঁ, এই তো রাজনীতি। এই মডেলের মধ্যে এখন আপনি যদি, হ্যাঁ, আপনার একইভাবে নিজের লোকটা সেট করেন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে, সেট করার মধ্যে দিয়ে, হ্যাঁ, আপনি হয়তো এগুলো বলতেছেন না, তো না বললে সে যেইভাবে সামাজিক সম্পর্কটা মেনটেন করতো, মুখ চেনা, পরিবার, হ্যাঁ, ওই গোত্র, ওইভাবেই যদি আপনি মেনটেন করেন, এবং আপনি যদি নাগরিক ভিত্তিক একটা সম্পর্কের দিকে না যান, আবারও যদি আপনি সম্প্রদায়, আমার লোক, আমি এবং আমার মামুরা, এই ভিত্তিতে যদি ঠিক করেন, তার মানে আপনি আওয়ামী পলিটিক্সই করতেছেন। সেটা আপনি বিএনপির নামে করেন, জামাতের নামে করেন। এটা গেলো একটা দিকে। আরেকটা হলো আমাদের সোশ্যাল স্ট্রাকচারে দেখেন, আমাদের এখানে ক্লিনজিংয়ের রাজনীতি পসিবল না। একটা ফ্যামিলিতে 3 ভাই থাকলে 1 ভাই জামাত, 1 ভাই আওয়ামী লীগ, 1 ভাই বিএনপি। তো এখন আওয়ামী লীগ তো এটা কোনো একটা রাজনৈতিক আদর্শ হইতে পারে না, যে আলোচনা ফয়সাল ভাই করলো। এইটা একটা কমপ্লিটলি, এটা একটা ফ্যাসিস্ট আইডিয়া, এবং এটা শেষ পর্যন্ত একটা লুটপাটের সিন্ডিকেটে পরিণত হয়েছিল। তো এটাকে রাজনৈতিক শক্তি মনে করাটা হবে এক নাম্বার আমাদের মিস্টেক হবে। এটা কোনো রাজনৈতিক শক্তি না। এই সিন্ডিকেটটা, এখন এই সিন্ডিকেটের যে পলিটিক্যাল আপনার প্রভাব, সেটার একটা সামাজিকীকরণ হয়েছে। মানুষ আওয়ামী মডেলে অভ্যস্ত হয়েছে গত 15-16 বছরে। এখানে ধরেন ঘুষ দিয়ে চাকরি পাওয়াটা সফলতা, এখানে ধরেন আপনার যে কোনো 2 নাম্বারি করে অর্থনৈতিকভাবে একটা বিপুল টাকা কামানোটা হলো একটা প্রতিযোগিতার বিষয়, গর্বের বিষয়। হ্যাঁ, আগেও লুটপাট দুর্নীতি হইতো, কিন্তু সেটা খারাপ ব্যাপার। এখন প্রশ্ন হলো রাজনৈতিক দলগুলো সেই জায়গায় চলে যায়, তাহলে এই জুলাই বিপ্লবের কি? এই মডেলটা যদি আপনি যে কোনো দলের নামে কন্টিনিউ করেন, তাহলে বাংলাদেশে আপনি আওয়ামী মডেলের বাইরে পলিটিক্সটাকে বের করতে পারতেছেন না। তাহলে আপনি যে প্রশ্ন করলেন, তাহলে তাদের পরিণতি কী হবে? তাদের পরিণতি হলো 5ই আগস্ট। আপনি আওয়ামী মডেলে যদি ফিরেন, সেটা যেই নামেই ফিরেন, পরিণতি 5ই আগস্ট। কেন? 5ই আগস্টের এই যে 6 মাস পূর্তি হচ্ছে, 5ই আগস্টের সমস্ত ব্যর্থতার পরেও সবচেয়ে বড় সফলতা কি জানেন? বড় সফলতা হলো ইতিহাসের একটা প্যারাডাইম শিফট হয়ে গেছে। এটা বাংলা হলো পাটাতন পরিবর্তন হয়ে গেছে। যুগ সন্ধিক্ষণ বলি না আমরা, যে ধরেন 90s পর্যন্ত, ধরেন আপনার 5ই আগস্ট পর্যন্ত এই 54 বছরে বাংলাদেশের ইতিহাসের ডেভেলপমেন্ট একরকম, আর 5 তারিখের পরের ডেভেলপমেন্ট আরেক রকম। সেইটার অনেক ধরনের অব্যবস্থাপনা আছে, সরকারের অনেক ব্যর্থতা আছে। এইটা অভ্যুত্থানের পরে হয়, এটা ধরেন একটা ক্যাওয়াটিক কন্ডিশন হয়, সেটা আমি অত বড় করে দেখতেছি না। কিন্তু এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন যে ইতিহাসের কর্তাসত্তা হাজির হল, নতুন যে জেনজি জেনারেশন, তার যে পলিটিক্যাল এমানসিপেশন হলো, পলিটিক্যাল মুক্তি ঘটলো, পলিটিক্যাল সত্তা আকারে তার যে হাজিরা হইল, এইটা একটা ঐতিহাসিক ঘটনা, এবং এইটাই আগামী দিনের ইতিহাস নির্ধারণ করে দিবে। এখন এই অভ্যুত্থানটা যে আকাঙ্ক্ষার ভিত্তিতে, যে স্পিরিটের আলোকে হয়েছিল, সেই স্পিরিটটাকে যদি আপনি আপনার সামাজিক ক্ষমতা, আপনার পলিটিক্যাল ক্ষমতা দাবিয়ে রেখে আপনি আপনার পুরানা চাইলের আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতিতে ফিরেন, তাহলে আপনি 5ই আগস্টের চেয়ে একটা ভয়াবহ অভ্যুত্থানের সম্মুখীন হবেন। এবং সেই অভ্যুত্থানে সে কেন সম্মুখীন হবেন আমি বলি আপনাকে। হবেন এই কারণে যে এই বাচ্চা ছেলেগুলো এই অবস্থাটা অর্জন করছে জীবন দিয়ে, তারা জীবন দিতে দ্বিধা করে নাই, এবং জীবন দেওয়ার মধ্য দিয়ে তার আসলে মানে যে তার পাশের বন্ধুকে গুলি খেয়ে মরতে দেখছে, ও তো বেঁচে আছে অ্যাক্সিডেন্টালি, ওর মরে যাওয়া ছিল স্বাভাবিক, বেঁচে থাকা ছিল অস্বাভাবিক। ফলে ওর মধ্যে যে স্পিরিটটা গ্রো করছে, ওর কাছে বেঁচে থাকা মারা যাওয়ার মধ্যে আর কোনো তফাৎ নাই। কিন্তু এই স্পিরিটটা ওর যে পাশের বন্ধুটা যে মারা গেল, তার প্রতি আপনি একটা তাচ্ছিল্য সুলভ দৃষ্টিভঙ্গি ধারণ করে আবার আগের মতো রাজনীতি শুরু করবেন, আওয়ামী বিরোধী রাজনীতির নামে আওয়ামী মডেলকে ফিরিয়ে আনবেন, তখন তার মধ্যে যে পলিটিক্যাল অ্যাংজাইটি তৈরি হবে, সেই অ্যাংজাইটি এবং তার বয়স 5-7 বছরে আরও বাড়বে, তাকে একটা পলিটিক্যাল আউটবাস্টের দিকে নিয়ে যাবে। তারা যেই কারণে ভরসা করতেছে সমস্ত শক্তিগুলোকে, কে কতটা এটা এন্ডোর্স করে, কে কি আচরণ করে। ফলে আপনার মনে করার কোনো কারণ নাই এই সরকার ব্যর্থ হচ্ছে, বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবগুলো এক কাতারে দাঁড়াই যাচ্ছে,
হ্যাঁ, এবং বৈষম্য বিরোধী পোলাপানদের অনেক ভুল থাকতে পারে, পোলাপানদের আচরণে অনেক সমস্যা থাকতে পারে। এই অভ্যুত্থানের মধ্যে আপনার গর্ব করার কিছু নেই। এই অভ্যুত্থানটা কেন ঘটছে? আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদের ছেলে মেয়েদের জীবন সেভ করতে পারিনি। আপনি গর্ব করেন কই থেকে? আপনি তো গর্ব করা সাজে না। আপনি পৃথিবীতে, আমি যেটা আবার আপনার শোতেই বলছিলাম মনে হয়, যে গাজা স্ট্রিপ ছাড়া আর কোথায় এত অল্প সময়ে এরকম বাচ্চাদেরও হত্যা করা হয়েছে? তো আপনি গর্ব করেন অভ্যুত্থান নিয়ে? এটা তো লজ্জার ব্যাপার। আপনার কালেকটিভ পলিটিক্যাল ফেইলর, আমরা আমাদের বাচ্চাদের সেভ করতে পারিনি। ফয়সাল মাহমুদ, একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, একটু আতঙ্ক বোধ করি, আমরা একটু উদ্বিগ্ন হই। সেটি হলো, দিল্লি থেকে বলা হচ্ছে এই সরকারের জনগণের ম্যান্ডেট নেই। শেখ হাসিনা বা তার দূষররাও বলছে এই সরকারের কোনো ম্যান্ডেট নেই। সবচেয়ে মজার ঘটনা, এই স্বৈরাচারের বিরোধী যারা রাজনৈতিক দল ছিল তারাও কেউ কেউ বলছে এই সরকারের ম্যান্ডেট নেই। আপনি বলুন তো কিভাবে সবার কথা এক জায়গায় পড়ছে, এক বিন্দুতে এসে যাচ্ছে? ইউনূস সরকারের মতো ম্যান্ডেট নিয়ে বাংলাদেশে অতীতে আর কোনো সরকার আসেনি, কারণ স্বৈরাচার বিরোধী সবাই তাদের সমর্থন করেছে, এবং এখন যারা বলছে ম্যান্ডেট নেই তারাও কিন্তু সমর্থন করেছে। এই 5ই আগস্টের আগে আপনি যদি খেয়াল করেন, স্পেসিফিক্যালি আপনার 2024-এ যে ইলেকশনটা হলো, বাংলাদেশের সবচেয়ে প্রমিনেন্ট 2024 থেকে অগস্ট পর্যন্ত অ্যাটলিস্ট প্রথম 3 মাসে কিন্তু খুব প্রমিনেন্ট একটা আলোচনা ছিল অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট। ইন্ডিয়া বয়কটের আন্দোলন ছিল। কতটুকু সফল আমি বলবো না, কারণ ইন্ডিয়াকে বয়কট করা অনেকাংশে কঠিন, বাট একটা বিশাল ব্যাপার ছিল কিন্তু বয়কট ইন্ডিয়া, অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট। ওটা ওই সময় ছিল জনগণের, জনমানুষের একটা ম্যান্ডেট যে আমরা ইন্ডিয়া সেন্টিমেন্টের এগেনস্টে দাঁড়াবো। কারণ কারণটা খুব সিম্পল, যে ইন্ডিয়া আবারও এত কিছুর পরও হাসিনা গভর্নমেন্টকে ফ্যাসিলিটেট করেছে ক্ষমতায় আসার জন্য। আমি আপনাকে ছোট একটা কথা বলি, যে আপনি বোধহয় দেখলেন যে আমি শব্দটা এখনো বলছি, যে ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কদিন আগে একটা লাইভ আলোচনা অনুষ্ঠানে আসলো, পরশু দিনই। 3টা নির্বাচন বাজে হোক, 5 বারের প্রধানমন্ত্রী। ওনার বাবা ছিল বাংলাদেশের ফাউন্ডিং প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, আমাদের স্বাধীনতার খুবই গুরুত্বপূর্ণ নেতা। ওনাদের ফ্যামিলি লিনিয়েজ ভালো। ওনাদের এখন অবস্থা এত খারাপ, তারা কাদের শোতে আসছে দেখেন? একটা লোক যার কিনা রেপুটেশন হচ্ছে সে পর্নোগ্রাফি লিখত, খেয়াল করে দেখেন। তার শোতে সে ইনফরমালি সে আসলো, সে ইনফরমালি এসে সে কি ধরনের কথাবার্তা বললো। আমার কথাটা হচ্ছে যে আমরা আফসোসটা হচ্ছে আমরা এমন একজন মানুষকে আমাদের রাষ্ট্রের সরকারের ক্ষমতায় বসিয়েছিলাম যে নিজেকে এই জায়গায় নামাতে পারে। এই জায়গায় নামাতে তার কোনো দ্বিধা নাই। আপনি কি চিন্তা করতে পারেন, আপনি বাংলাদেশের যদি ফরমার যে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের কথা যদি চিন্তা করেন, তারা কি এই ধরনের একটা শোতে আসবে, এই ধরনের কথা বলবে? সো আমার তো এখন আফসোস লাগে যে আমাদের দেশটা আসলে কার হাতে এত বছর ছিল। সো তারা কি বললো, ম্যান্ডেট আছে কি নাই, সেটা আমার কাছে মনে হয় না যে একমাত্র তাদের, আমরা তাই মনে করি, মানে এটা গণমানুষের সাথে যায় না, এটা তাদের একমাত্র তাদের যে সাপোর্টার, কোর সাপোর্টার, যারা 5ই আগস্টের ঘটনার পরও যারা একেবারে দ্বিধাহীনভাবে বলে যায় যে আমরা আপা বা হাসিনার সাথে আছি, তারা কোনো ভুল করে নাই। শেখ হাসিনা কিন্তু নিজেই ওই লাইভ একটা শোতে এসে বললো যে আওয়ামী লীগের ভুলটা কি ছিল, উনি এখনো বুঝতে পারছেন আওয়ামী লীগের ভুল কি ছিল। আমি এটাই হচ্ছে কথা, যে এখন এই ধরনের কিন্তু বারবার বলে আওয়ামী লীগ কি ভুল করেছে, আমরা কি ভুল করেছি। আপনি খেয়াল করে দেখেন, তো এখন একই সাথে আপনি এরকম আওয়ামী লীগ ম্যান্ডেট দিল কি দিল না, সেটা কিন্তু এই সরকারের জন্য গুরুত্বপূর্ণ না। এটা কোনো কনসার্নেরই বিষয় না। হ্যাঁ, কনসার্নের বিষয় হলো যে আওয়ামী লীগ বাদে যারা বড় রাজনৈতিক দল, তারা ওই সুরে কথা বলে এই গভর্নমেন্টের ম্যান্ডেট আছে কিনা সেটা নিয়ে যদি কথা বলে। হাসিনা বিরোধী আন্দোলন, তাদের প্রবাবলি লার্জেস্ট স্টেক হোল্ডার তো তারাই কিন্তু 5ই আগস্টের শেষ দিকে এসে, স্পেশালি আগস্টের শুরু থেকে কিন্তু তাদেরই সবচেয়ে বেশি সংখ্যক উপস্থিতি রাস্তায় ছিল। তো তারা একটা জিনিস কি, যে আমার এই জিনিসটা খারাপ লাগছে যে 6 মাসের মধ্যে অস্থির হয়ে গেছে। কারণ আমি জানি না ভোট ব্যাপারটা কি, যে সত্যি কথা যে আমার কাছে তো মনে হয় যে ভোটের রাজনীতিতে ঢোকার বড় রাজনৈতিক দলগুলা এই যে ভোটের যে বিষয়টা, যেটা নিয়ে বারবার বলা হচ্ছে যে সংস্কার করে তারপর ভোট, এই পার্টিকুলার ইকুয়েশনে তারা যদি একসাথে তারা সহমর্মিতা প্রকাশ করতো পুরোপুরিভাবে, এইটা ভালো হতো 2টা কারণে। তার নাম্বার 1 কারণটা হচ্ছে যে নাম্বার 1, আমাদের এখনো কিন্তু ফ্যাসিস্ট রেমনেন্স যেটা বলে, যে আমাদের এই আওয়ামী লীগের রেমনেন্স, সেটা কিন্তু আমাদের যায় নাই, বিভিন্ন রন্ধে বিভিন্ন জায়গায় আছে। সেই জিনিসগুলো যাওয়া জরুরি। কারণ আপনি ধরুন আপনার নির্বাচন দিলেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই নির্বাচনের দিন আওয়ামী দোসর যারা আছে তারা অবধারিতভাবে ভোটের দিন গ্যাঞ্জাম করবে, তারা ভোটের দিন মারামারি করবে, তারা বোমা টোমা ফাটাবে, মানুষ মারার চেষ্টা করবে, একদম 100% শিওর থাকেন, করেই বলবে যে এই ভোটটা বাজে। কারণ আপনার ভোটের একটা গ্রহণযোগ্যতা তো থাকে, এবং একই সাথে এটা বলে তখন, মানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী তো ইন্ডিয়া, তারা তখন বলবে যে এই ভোটটা ভালো হয়নি। তারপর দিক থেকে বাইরের ওয়েস্টার্ন পার্টনাররা বলবে ভোট ভালো হয়নি। তার মানে কিন্তু এই ধরনের একটা যদি ঝামেলাযুক্ত ভোট হয়, এটা ভালো হবে না। তার মানে আপনার ফার্স্টে কিন্তু এই রেমনেন্সগুলোকে নিউট্রালাইজ করে এনশিওর করতে হবে যেন ভোটিং প্রসেসটা ভালো হয়। তারপর খেয়াল করে দেখেন যে আপনার সংস্কারের একটা মূল উদ্দেশ্য কি ছিল। সংস্কারের কিন্তু একটা মূল উদ্দেশ্য ছিল যে আমাদের আওয়ামী ফ্যাসিজম, কালচারাল ফ্যাসিজম, যে আমাদের ভিতরে যে আমরা অনেকেই সফট আওয়ামী ধারণা পোষণ করি এবং সেটাকে একটা রাইটিয়াস ওয়ে মনে করি,
এই ওয়েটাই কিন্তু আমাদের একটা পর্যায়ে কি করে যে আমাদের মাথায় ধীরে ধীরে ঢুকায় যে আরে না এই জিনিসগুলো তো আসলে ভালো, ৭১-এর যে বয়ান আওয়ামী লীগ তৈরি করেছিল সেটা প্রবাবলি ঠিক আছে, তখন সেটাকে আমরা ইউজ করে নানান রকম অপরাধকে আমরা জায়েজ করে ফেলি, যেটা এত বছর ধরে করে আসছে। তো এই জিনিসটা একটা পরিবর্তন দরকার না, তো এই জিনিসটাতে পরিবর্তন আমাদের একেবারে রুটে গিয়ে দরকার। তো এই পরিবর্তনগুলো আমার কাছে মনে হয় রাজনৈতিক সরকারের আন্ডারে কঠিন, কারণ রাজনৈতিক সরকার অনেক ব্যাগেজ নিয়ে আসে। আপনি যদি একটা রাজনৈতিক সরকার এসে অলরেডি তাদের আচরণে কিন্তু প্রকাশ পাচ্ছে তারা কতটুকু সংস্কার করবে। না এমনি আপনি রাজনৈতিক সরকারের ব্যাগেজটা হচ্ছে কি যে রাজনৈতিক সরকার যদি এসে তারা যদি এই কাজটা করার চেষ্টা করে তখন কিন্তু বহির্বিশ্বের কাছে কি যাবে যে একটা রাজনৈতিক দল অপর একটা রাজনৈতিক দলের মতাদর্শকে দূর করার জন্য কোন একটা বাজেভাবে চাপাই দিচ্ছে, এটা কিন্তু তাদেরকে একটা কালিমা লেপে যাবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধাটা কি? তারা তো রাজনৈতিক দল না, তারা তো একটা নিউট্রাল অন্তর্বর্তীকালীন সরকার। তাদের থ্রুতে যদি এই পার্গেশনটা বা এই শুদ্ধিকরণটা যদি হয়, এটার কালিমা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির গায়ে লাগে না। এটা যদি তারা বুঝে, আমার মনে হয় এটা তাদের জন্যই মঙ্গল। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ফয়সাল মাহমুদ এবং রেজাউল করিম রনি। রেজাউল করিম রনি, এই যে আমরা যে আলোচনাগুলো করলাম সেটি হলো দিল্লি, হাসিনা এবং কোনো কোনো রাজনৈতিক দল কথা মিলে যাচ্ছে এবং আওয়ামী লীগ, জামাত এবং বিএনপির বিরুদ্ধে কিচ্ছু বলছে না, এবং এই যে পরিবেশটা তৈরি হচ্ছে, এই তৈরি হওয়ার কারণে ফেসিবাদরা উকি ঝুঁকি মারছে এবং তারা প্রোগ্রাম দিয়েছে, শেখ হাসিনা লাইভে যোগ দেবেন এমন কথা বলা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এর মানে হলো যে তারা মনে করছে যে রাজনৈতিক দল যারা রয়েছে এখানে তারা তাদের জন্য বড় কোনো বাধা নয়, তাদের বাধা হলো ইউনূস সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। আওয়ামী লীগ এটা মনে করতেছে, এটার কারণটা হলো তারা জানে যে বাংলাদেশের রাজনীতি বলতে যেটা বোঝায় সেটা একটা আওয়ামী রাজনীতি। এই জন্য আমি বলি আমরা এখন কোন পিরিয়ডটায় আছি, কোন অবস্থায় আছি, এটাকে আমি বলি আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছি। ফ্যাসিজম এটাকে আপনি বলতে পারেন উইদাউট হাসিনা বা ফ্যাসিজম আফটার হাসিনা। তো এখন এইখানে একটা সমস্যা হলো যে আওয়ামী লীগ সহ অন্য পলিটিক্যাল পার্টিগুলো এই যে অভ্যুত্থানটা হলো, এই অভ্যুত্থানটাকে তারা রিড করতে পারতেছে না। যদি রিড করতে পারতো তাহলে কেউ, আপনি যে প্রশ্নটা করলেন, এই ধরনের আচরণ করতো না। কেন রিড করতে পারতেছে না? এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের একটা প্যারাডাইম শিফট হয়ে গেছে, একটা নতুন সাবজেক্টিভিটি, নতুন কর্তাসত্তার আবির্ভাব হয়েছে। তার মানে কি, আওয়ামী মডেলের যে রাজনীতি ছিল এবং তার রিয়েকশনারি যে রাজনীতি বিএনপি জামাত করতো, এই টোটালটা অবসান হয়ে গেছে, টোটালটা ইররিলেভেন্ট হয়ে গেছে। এই টোটালটা হইলো আপনার রাজনৈতিক দলগুলো তো বুঝতে পারছে, রাজনৈতিক দলগুলো বুঝতে না পারলে কিছু আসে না। আপনি অন্ধ হলে প্রলয় বন্ধ থাকবে না, কিন্তু কিছু ঝামেলা তো হচ্ছে, তাদের কোনো ঝামেলা হচ্ছে না। আমি আপনাকে স্পষ্ট করে বলি, এখানে জেনজি জেনারেশন নিজের জীবন দিয়ে এখানে জায়গা নিচ্ছে, এটা ভাই আপনি দয়া করে দেন না। ব্যাপারটা ইতিহাস কিভাবে ফাংশন করে এটা আপনার বুঝতে হবে। সে আপনি যদি মানেন বা না মানেন তাতে কিচ্ছু আসে যায় না, এটা ঘটনা ঘটে গেছে, এটা একটা অভ্যুত্থান হয়েছে, এটা একটা অভ্যুদয় হয়েছে, নতুন কর্তা সত্তার জন্ম হয়েছে। আগে কর্তা যে ছিল, মানে আগে যে সাবজেক্ট ছিল, আগে যে অথরিটি ছিল, সেই অথরিটি ইতিহাসগতভাবে, ঐতিহাসিকগতভাবে সেটা ব্যাকফুটে চলে গেছে। এই যে নতুন ঐতিহাসিক কর্তা সত্তা, তার সমাজে অবস্থান নিতে একটু সময় লাগবে, কারণ সমাজে তো আমাদের সমাজে সম্পর্কগুলো হলো ফিউডাল, সামন্তীয় পদ্ধতিতে আমরা সম্পর্ক নির্ধারণ করি। ও আমার চেনা, আচ্ছা ঠিক আছে, ওর এই বড় পত্র দিয়ে দে, হ্যাঁ ও আমার মামাতো ভাই, যোগ্যতা থাকবে না থাকুক, ওইখানে ডাইরেক্টর বানাইতে, তারপর লুটপাট করে খাক। এই যে পদ্ধতিটা, সেই জায়গার থেকে যে একটা আপনার যোগ্যতা, সততা এবং দেশপ্রেম, ইন্টিগ্রিটি, মানে কেয়ারের পলিটিক্স, হ্যাঁ এই পলিটিক্সটা তো ধরেন এখনও আমাদের সামাজিকভাবে অ্যাকসেপ্টেড না। সামাজিকভাবে অ্যাকসেপ্টেড হলো বাংলাদেশের মানুষ তো পলিটিক্যাল না, এটা দলদারি করে খাওয়ার লোক, এটা সম্প্রদায় বিভক্ত হয়ে থাকার লোক। লুটপাট তো শুধু আওয়ামী লীগ করছে তা না, বা বিএনপি করে তা না, লুটপাটের তো একটা সামাজিক বৈধতা তৈরি হয়েছে। আপনার সমাজকে বুঝতে হবে, আপনি একটা গণতান্ত্রিক রাষ্ট্র যে করতে চান সেটা কিভাবে করবেন যদি আপনার পিপলস মোরালিটিটা একটা সিটিজেনারি লেভেলে না যায়। এখন সেই সিটিজেনারি লেভেলে যাওয়ার জন্য যেই স্পিডটা দেখা গেছে, সেটা 5 তারিখে সেটার একটা বই প্রকাশ হয়েছে। যে ছেলেটা ব্রাকের নামছে অফিসের চাকরির জন্য নামে নাই, যেই বাচ্চা ছেলেটা স্কুলের বাচ্চার নামছেও তো চাকরির জন্য নামে নাই, কোনো বৈষয়িক হিসাব থেকে নামে নাই। তাহলে আপনি ওর স্পিডটা তো রিড করতে পারতে হবে, সেইটা পলিটিক্যাল শক্তিগুলো রিড করতে পারতেছে না, 1 নাম্বার। 2 নাম্বার হইল, আওয়ামী লীগ যে রাজনীতিটা করত, সেই রাজনীতির একটা মতাদর্শিক সম্মতি সমাজে সাংস্কৃতিক সাহিত্যিকভাবে উৎপাদন করা হয়েছে।
এখানে কাব্যের ধারণা, নন্দতত্ত্বের ধারণা, জ্ঞানের ধারণার একটা আওয়ামীকরণ হয়েছে। এর বাইরে অন্য কোনো পলিটিক্যাল পার্টির কোনো ন্যারেশন নাই, থাকলেও সেটা মেইন স্ট্রিম না। মানে আওয়ামী লীগের বাইরে আমাদের একটা পলিটিক্স লাগবে, যে কথাটা আমি বারবার বলতেছি। সেই পলিটিক্সটা কি? সেই পলিটিক্সটার একটা ইশারা 5ই অভ্যুত্থানে লক্ষ্য করা গেছে। এখন বৈষম্য বিরোধী বলেন, নাগরিক কমিটি বলেন, বা এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন, এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতাটা আমি বলবো যে এটা কালেকটিভ ব্যর্থতা। আর ম্যান্ডেটের যে আলোচনাটা, ম্যান্ডেটের কোনো ব্যাপার না, অভ্যুত্থান সেলফ একটা ম্যান্ডেট, কিন্তু অভ্যুত্থানের ম্যান্ডেট আর রাজনৈতিক বন্দোবস্তের ম্যান্ডেটের মধ্যে একটা পার্থক্য আছে। সেই কারণে পলিটিক্যাল পার্টিগুলো এটাকে ওই অর্থে বলতেছে হ্যাঁ আমাদের একটা নির্বাচন লাগবে, নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দিতে হবে। সেই ব্যাপারে আরও কোনো সন্দেহ নাই, এবং অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তাদেরও কোনো আপত্তি নেই, কারণ নির্বাচন হইলেই গণতন্ত্র হয়ে যাবে এটা সবাই মনে করে না, কিন্তু নির্বাচন একটা প্রাথমিক ব্যাপার, গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা লাগবে। দীর্ঘদিন মানুষ ভোটাধিকার বঞ্চিত, কিন্তু নির্বাচন না সংস্কার, এগুলোকে যে মুখোমুখি দাঁড় করানো, এগুলো হলো আওয়ামী ফাঁদ, আওয়ামী প্রকল্প। ফলে আমি বলতেছি আমাদের টোটাল রাজনীতির যে আওয়ামীকরণ প্রকল্পটা, এটা বুঝতে হবে। এটা শুধু ক্ষমতার স্ট্রাকচারে না, শুধু আমলাতন্ত্রে না, এটার যে সোশ্যাল আপনার স্ট্রাকচার, মানে সামাজিকভাবে এটা যেভাবে বিন্যস্ত করা, বিস্তৃত, সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। এখানে রনি ভাইয়ের সাথে আমি একটা জিনিস অ্যাড করি। রনি ভাই, আপনার খেয়াল আছে কিনা জানি না, আহমেদ সফার একটা কিন্তু কথা আছে, ওই যে আওয়ামী লীগ যখন জিতে তখন একলাই জিতে, যখন হারে পুরো বাংলাদেশ হেরে যায়। আপনি খেয়াল করেন ওনার মতো এরকম বুদ্ধিজীবী, ওনাকে তো অনেকে শ্রদ্ধা করে, উনি বাংলাদেশের মানুষের মনে ইনগ্রেইনড এই ধারণা ঢুকিয়ে দিয়েছে। না, এগুলো সব আওয়ামী লীগের, এগুলো সফট আওয়ামী লীগের। আহমদ সোহেল এটা জাসদীয় মুসলিম লীগের, মুসলিম লীগের ওই জাসদীয় ব্রেন। হ্যাঁ, এবং এই যে দেখেন, এই খুবই গুরুত্বপূর্ণ কথা, মানে আওয়ামী লীগ যখন হারে বাংলাদেশ হেরে যায়, তার মানে বাংলাদেশ ইকুয়াল টু আওয়ামী লীগ। কিন্তু কথাটা হলো বাংলাদেশে রাজনীতির যে বিকাশ হয়েছে, সেই বিকাশটা হলো আওয়ামী লীগ, এবং তার সর্বোচ্চ বিকাশ হলো ফ্যাসিজম, হাসিনার হাতের ফ্যাসিজম। আর গণতান্ত্রিক ধারার যে বিকাশ, তার সর্বোচ্চ হলো বিএনপি, যার অবস্থা তো আমরা দেখতেছি। তার মানে আপনার গণতন্ত্র কোন অবস্থায় আছে এটা বিএনপিতে দেখলে বুঝবেন। কিন্তু এটাই আপনার একটা গণতান্ত্রিক মডেল, কারণ বিএনপি আর যাই হোক কখনো জনগণের ম্যান্ডেটকে ওভারকাম করে, জনগণের আপনার উইলকে পাশ কাটায় ক্ষমতা যাওয়ার চেষ্টা করেনি। তার অনেক ব্যর্থতা আছে, তার অনেক সমস্যা আছে। হ্যাঁ, আর জামাত একটা বড় পটেনশিয়াল ফোর্স। এখন বিএনপি জামাত তাদের ঐক্যটার আপনার জরুরতটা তারা নিজেরা বুঝতেছেন আমার ধারণা। আওয়ামী লীগের কেন এরকমভাবে পরাজয় হয়েছে বলেন তো? আওয়ামী লীগের এই পরাজয়টা এই কারণে হয়েছে, আওয়ামী লীগ মনে করতো মাস্তানি, গুন্ডামি, মাসেল পাওয়ার, হেলমেট, হুন্ডা বাহিনী, তারপরে হাতুড়ি, এগুলো সব লগি বৈঠা, এগুলো সব তাদের সম্পত্তি। গণ অভ্যুত্থান আওয়ামী লীগের বিরুদ্ধে ইম্পসিবল, হইতেই পারে না, এটা আওয়ামী লীগ বিশ্বাস করে নাই, যে কারণে আওয়ামী লীগের এভাবে পতন হয়েছে। কারণ তারা মনে করতো মাসেল পাওয়ার মানে যা বোঝা এটা আওয়ামী লীগ। এই যে আওয়ামী মডেলটা, এটা আপনি যে নামেই চর্চা করেন পরিণতি হবে আওয়ামী লীগের মতো, এটা মাথায় রাখতে হবে। ফয়সাল মাহমুদ, 800-রও বেশি ডকুমেন্টেড হত্যাকাণ্ডে জড়িত থাকার পরও শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত কারোর মধ্যে প্রকাশ্যে কোনো অনুশোচনার কথা আমরা শুনিনি। এ ধরনের নির্বিচার হত্যা নির্দেশ কে দিল, কারা বাস্তবায়ন করলো, তৎকালীন ক্ষমতাসীন দলের তাতে কি ভূমিকা ছিল, তা নিয়ে কিন্তু আওয়ামী লীগের মধ্যে কোনো আত্মসমালোচনা নেই, বরং ভবিষ্যতে প্রতিশোধ এবং খুনের হুমকি দিচ্ছে। এই হলো আওয়ামী লীগের মানসিকতা। একটা সুবিধা এসেছিল, আমরা তো 6 মাস পূর্তি হলো। আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে বাংলাদেশে কিন্তু একটা বিশেষ সুযোগ এনে দিয়েছে এই ধরনের ঘটনা, সেটাকে একটা ঐক্যমত প্রতিষ্ঠার ব্যাপারে। কি কি বিষয়ে? কিছু কিছু বিষয় আসলে ঐক্যমত হতেই হবে। এই দেশটা যদি আমরা পরিবর্তন করতে চাই, এবং 5ই আগস্ট যে কারণে হয়েছে, ক্ষমতায় গেলে কী ধরনের নীতি নেওয়া হবে তা নিয়ে দলগুলোর মধ্যে বিতর্ক এবং দ্বিমত থাকতে পারত, অসুবিধা নেই। কিন্তু মোটামুটি কয়েকটা বিষয়ে কিন্তু একমত হতেই হবে। এইখানে যদি বিরোধ হয় তাহলে কিন্তু আর কোনো কিছু হবে না। যেমন একটি বিষয়, সেটি হলো এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক ভাগ্য কি হবে, এই বিষয়ে একটা জায়গায় আসতে হবে। সেটা হলো যে এই যে হত্যাকাণ্ড ঘটেছে, এর বিচার হবে না, তাদেরকে বিচারটা আনতেই হবে। এবং এই তাদের রাজনীতিটা থাকবে কি থাকবে না এই দেশে, সেই বিষয়ে কিন্তু এই স্বৈরাচার বিরোধী রাজনৈতিক দলগুলোর এক জায়গায় আসতে হবে। কারণ হলো যে এই জায়গায় যদি না আসে তাহলে কিন্তু টোটাল বিষয়টাই অন্য জায়গায় চলে যাবে। এই কারণে আমি বলতেছি যে একটা পয়েন্ট, যে শেখ হাসিনার রাজনৈতিক ভাগ্য নির্ধারণ, এই বিষয়ে রাজনৈতিক দলগুলো যদি এক কাট্টা না হয় তাহলে কি হবে? শেখ হাসিনার বা আওয়ামী লীগের রাজনীতিতে, আমি রাজনীতি শব্দটা একটা আপত্তি প্রকাশ করছি, কারণ
শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনীতি ছিল কোনো এক সময় হয়তোবা, কিন্তু লাস্ট 10 বছরে আমার মনে হয় তাদের কোনো রাজনীতি জিনিসটা ছিল না। কারণ রাজনীতি থাকলে তো তারা রাজনৈতিকভাবে যে কোনো জিনিসকে মোকাবেলা করতো। তারা যেটা করেছে ব্রুট ফোর্স এবং চোরতন্ত্র দিয়ে জিনিসটাকে চালাতো, তাই না? সো হিসেবে আমার মনে হয় সে শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতি লাস্ট 10 বছরে ছিল না। সো রাজনীতি প্রসঙ্গটা এখানে অপাঙ্ক্তেয়। প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, আমরা তো রাজনীতি ছাড়া এক ধরনের অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আমরা কিন্তু মনে করতাম যে 2040 পর্যন্ত আমরা এটার আন্ডারেই থাকবো, তাই না, গণ অভ্যুত্থান না হলে। সো এখন এখানে রাজনৈতিকভাবে তাদের প্রত্যাবর্তনের কোনো প্রশ্ন আর নাই, কারণ তারা রাজনৈতিকভাবে এভাবে প্রত্যাবর্তন করতে পারবে না। কোনো রাজনৈতিক শক্তি ছিল না। তাদের যেটা ছিল, তাদের সুবিধাভোগী একটা গোষ্ঠী ছিল, তারা প্রচন্ড আফসোস করছে যে তাদের সুবিধাটা চলে গেছে, কারণ তারা আর এইভাবে লুটপাট করতে পারছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হ্যাঁ, তাদের ভালোবাসে তাদেরকে, যেমন আওয়ামী লীগ ব্র্যান্ডটাকে ভালোবাসে বা শেখ মুজিবের ব্র্যান্ডটাকে ভালোবাসে কোর্ট থেকে, এরকম কিছু লোক হয়তো আছে। কারণ তারা প্রবাবলি এটা ধরেন, এটা আমার কাছে মনে হয় যে তারা একটু পুরনো যুগের মানুষ, তারা 71-কে দেখেছিল, ওই সময় তাদের মনে এক ধরনের সফট জিনিস থাকতে পারে, কিন্তু ওটার পরিমাণ এত অল্প এখন যে তারা কিন্তু আমার কাছে মনে হয় ভোটের ইকুয়েশনে তারা আর ম্যাটার করে না, টু বি অনেস্ট। কারণ মানুষের কিন্তু স্মৃতিতে থাকে হচ্ছে যে টাটকা স্মৃতি, যে আমি কি দেখেছি, তাই না? জুলাই আগস্ট দেখলাম, জুলাই আগস্টের পরবর্তীতে যদি তাদের আওয়ামী লীগে কোনো জেনুইন অনুশোচনা দেখতাম, সেটাকেও মানতাম। আমার তো মনে হয় যে আওয়ামী লীগ যত কথা বলে, শেখ হাসিনা যত কথা বলে, সেটা ভালো। তাদেরকে আরো বলতে দেওয়া উচিত, কারণ তারা যখন কথা বলে তখন আরো বোঝা যায়, তখন মানুষ আরো বুঝতে পারে আমরা কাদের আন্ডারে ছিলাম, তাই না? Right. সেই ক্ষেত্রে আমার জন্য বেস্ট কোর্স অফ অ্যাকশন মনে হয় তাদেরকে কমপ্লিটলি বলতে দেওয়া, একেবারেই বলতে দাও। তারা বললে আমার ধারণা তারা নিজেরাই, হ্যাঁ, বলতে দেওয়ার একটা বিপজ্জনক পার্টও আছে, যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষকে আসলে সত্যি কথা কি যে স্পেসিফিক্যালি সোশ্যাল না, মিডিয়ার তারা যুগে এতে একটা অসুবিধা হলে তারা নতুন একটা নেগেটিভ তৈরি করবে। আপনি যে অনুষ্ঠানটার কথা বলছিলেন, একটা ফালতু লোকের সঙ্গে যেভাবে হ্যাঁ, হ্যাঁ। শেখ হাসিনা কথা বলছিলেন, এবং সেখানে কিন্তু বলা হচ্ছে পুলিশের বিষয়ে রাইট, এই জায়গায় আমি বারবার নিয়ে আসছিলাম আসছে। যে আপনি খেয়াল করে দেখেন, এখানে কিন্তু তারা কিছু বয়ান দিচ্ছে এবং তাদের কিছু আওয়ামী আমলের কিছু জার্নালিস্ট ছিল, আমি পার্টিকুলারলি নামই বলছি, নবনীতা চৌধুরী, আবার রিসেন্টলি দেখলাম ইউটিউবে ব্যাক করেছে। তারা কিন্তু তারা কিন্তু কেয়ারফুল। আমি তাদের মধ্যে কিন্তু কিছু ইন্টেলিজেন্ট পার্সন আছে, যেমন আমি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরাফাত সাহেবের কথা বলি, উনি কিন্তু ইন্টেলিজেন্ট ওয়েতে ন্যারেটিভ বিল্ড করতো, উনি কিন্তু ওনার স্ট্রেংথে প্লে করতো। একই রকম ভাবে তারা কিন্তু যে পুলিশের হত্যাকাণ্ডের একটা ইনফ্লেটেড ফিগারের কথা বলছে, পুলিশ কিন্তু হত্যাকাণ্ড হয়েছে, অবশ্যই হবে, পুলিশের হত্যাকাণ্ড লিস্টও প্রকাশ করে না, দেয় এটা কিন্তু সরকার। এটা যুদ্ধাবস্থার মতো ছিল, হত্যাকাণ্ড তো হবেই, এ তো নর্মাল, এ তো আর নর্মাল জায়গায় ছিল না, আপনি হেলিকপ্টার থেকে গুলি করবেন, আপনি রিপারকাশন ফেস করবেন না। সো ছিল, কিন্তু প্রথম কথা তারা একই সাথে সত্যের সাথে মিথ্যাটাকে খুব কেয়ারফুলি ঢুকিয়ে দিচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এইটা দিয়ে কি করছে, যে পুলিশ তো অবশ্যই দেশে আইন শৃঙ্খলার জন্য তো পুলিশ লাগবেই, তাই না? আমরা তো 3 দিন ছিলাম পুলিশ ছাড়া, আমার তো লাগবে। এখন পুলিশের মধ্যে যদি আবার একটা অসন্তোষ তৈরি করে, কারণ পুলিশ এমনি অসন্তুষ্ট, পুলিশ এখন এইভাবে আগের মতো ঘুষ নিতে পারছে না, তার এমনি অসন্তুষ্ট। তো সুতরাং এখানে এই ধরনের কিছু বিশৃঙ্খলার এলিমেন্টস থাকবেই। সো আমার কথা হচ্ছে যে এখন এখানে দুইটা পার্ট। আপনার কথা হচ্ছে যে এখানে হাসিনা বা তাদেরকে বলতে দেওয়াটা হচ্ছে তাদের এক ধরনের, কিন্তু যেটাই হোক না কেন, আমার প্রশ্নটা ছিল সেটা হলো যে শেখ হাসিনা রাজনৈতিক ভাগ্য নির্ধারণ বা আওয়ামী লীগের যে ভাগ্যটা নির্ধারণ কি হবে, এই বিষয়ে সব রাজনৈতিক দলগুলোতে একটা এক জায়গায় হওয়া উচিত ছিল, কারণ এটাই ঐকমত্য প্রতিষ্ঠার এখানে এখন সময়। ঐক্যমতের একটা জায়গা আছে। ঐক্যমতটা হচ্ছে যে শেখ হাসিনা এবং তার রাজনৈতিক সঙ্গী যারা ছিল, আমি দোষর শব্দটা ইউজ করবো, যে তাদের বিচার হবে, তাদের বিচার। আপনি খেয়াল করে দেখেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা, সেখানে কিন্তু অলরেডি চারটা পার্টিকুলার ভার্টিকালে তারা কাজ করতেছে। একটা হচ্ছে আপনার, প্রথমটা হচ্ছে জুলাই আগস্টের অভ্যুত্থানের হত্যা, 2 নম্বর এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, 3 নম্বর হচ্ছে আপনার সম্ভবত বিডিআর হত্যাকাণ্ড, 4 নম্বর হচ্ছে হেফাজতে শাপলা চত্বরের যেটা। চারটাই কিন্তু ভ্যালিড, একেবারে খুবই কংক্রিট ঘটনা, এবং সেগুলাতেই বিচার করলে কিন্তু আওয়ামী লীগের যারা টপ লিডারশিপ ছিল তারা সেই বিচারের আন্ডারে পড়েই কিন্তু তাদের রাজনৈতিক ক্যারিয়ার অলরেডি শেষ, তারা কিন্তু শেষ। এখন প্রশ্ন এই কথাটা বলুক, এই রাজনৈতিক দলগুলো এই কথাটা বলছে না, তারা একটা কথা বলছে কি জানেন, তারা বলছে যে জনগণ সিদ্ধান্ত নেবে। আর জনগণ তো 5 আগস্ট সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের ব্যাপারে। ধরেন আপনি বিএনপি বা জামাত, তারা যদি এখানে সত্যিকার অর্থেই তারা যে এখন যে তাদের যে স্ট্যান্স, অ্যাটলিস্ট গত কয়েকদিন ধরে, যেখানে তারা আওয়ামী লীগকে না চাইলে বা চাইলে এক ধরনের স্পেস দেওয়ার চেষ্টা করছে ভোটের রাজনীতির কথা বলে বা বড় পলিটিক্যাল পার্টির আইডেন্টিটির কথা বলে, এইটা না জনমানুষের কাছে ভালোভাবে রেজোনেট করছে না। আমার কাছে মনে হয় আপনি এটা তাদের নিজেদের ভোটের রাজনীতির ইকুয়েশনের জন্য তাদের জন্যই খারাপ হচ্ছে। তারা এই জিনিসটা যত তাড়াতাড়ি বুঝবে এটা তাদের জন্য মঙ্গল, কারণ তারা এই জিনিসটা বুঝতে পারছে না যে ওই যে রনি ভাই যেটা বললো, যে আমাদের কিন্তু 35 মিলিয়ন নতুন ভোটার যারা আগের 3টা ভুয়া নির্বাচনে ভোট দিতে পারে নাই, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। সো আমার কাছে মনে হয় তারা যদি এই কথাগুলো কন্টিনিউ করে, এই বিশাল জনগোষ্ঠীর কাছে যে ভোটটা, তারা সেটা একদম হারাবে, কারণ এটা পাবে না। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। এই রাজনৈতিক দলগুলো এখন একটা ঐকমত্য প্রতিষ্ঠার বিরাট সুযোগ এনে দিয়েছিল, কিন্তু গত 6 মাসে আমরা দুঃখজনক হলেও সেই সুযোগটা রাজনৈতিক দলগুলো কাজে লাগিয়েছে বলে আমাদের
মনে হয়নি। যেমন আরেকটা বিষয় একমত হওয়া উচিত ছিল, অনেকগুলো বিষয় রয়েছে, আমরা প্রধান কয়েকটা বিষয় নিয়ে এখানে কথা বলছি। যেমন আপনি আলোচনা করলেন যে আওয়ামী লীগের রাজনীতির বিচার বিষয়টা বা শেখ হাসিনার রাজনৈতিক ভাগ্য নির্ধারণের বিষয়টা। এখানে আরেকটা বিষয় রয়ে গেছে, সেটি হলো যে দুটো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমরা। একটি হলো এই যে স্প্রিটটা আর কি, আমরা দেখেছি যে এখানে শেখ মুজিবকে একক নায়ক হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখন ফাউন্ডিং ফাদার ইত্যাদি একটা বিতর্ক রয়েছে, এটা প্রক্লেমেশনের প্রশ্ন আসছে, যেটা এই বিষয়ে একটা একমত হওয়া উচিত ছিল এবং সুযোগ এনে দিয়েছে। আরেকটি বিষয় যেটা আমরা আমাদের দেশের রাজনীতিতে খুব ঘনিষ্ঠভাবে জড়িত, এটাকে আমরা অস্বীকার করতে পারি না, বলা হয়ে থাকে যে প্রতিবেশী বদলানো যায় না। ভারতের ব্যাপারে আমাদের নীতিটা কি হবে, এই বিষয়ে কিন্তু একটা ঐকমত প্রতিষ্ঠার একটা বিরাট সুযোগ তৈরি হয়েছিল। আওয়ামী লীগের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই, এটা পরিষ্কার। কিন্তু আমরা আওয়ামী লীগের ভবিষ্যৎ যদি জিয়াই রাখার চেষ্টা করি, অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথা বলতেছি, তাদের পরিণতি 5ই আগস্টে। এইটা আমি কেন বারবার এই আলোচনাটা আসতে, কেন আমরা এখন আওয়ামী লীগ নিয়ে আলোচনা করব? তার মানে কি আপনি এখনো ফ্যাসিবাদের কোনো কিছু থেকে মুক্ত হন নাই, এখন আওয়ামী লীগ আপনার জন্য রেলিভেন্ট থাকবে কেন? অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা শক্তির পরাজয় হয়েছে, যেটা একটা ব্রুটাল ফ্যাসিস্ট শক্তি ছিল, ইতিহাসের ঘৃণ্যতম জঘন্যতম শক্তি ছিল। আপনি এখনো পর্যন্ত তার নিয়ে আলোচনা করতে হচ্ছে কেন করতে হচ্ছে? তার মানে রাজনৈতিকভাবে এই যে আমরা বললাম, এখন আমরা লেট ফ্যাসিজমের মধ্যে আছি। তাহলে আপনার রাজনীতি আমাদের, শোনেন, আমাদের এই যে দলগুলোর কথা বলতেছেন না, দলের দিকে তাকায় লাভ নেই, আমাদের লাগবে রাজনীতি। আমাদের এখানে যে রাজনীতি চলতেছে সেটাকে আমি বলি আওয়ামী মডেল। আমরা আওয়ামীময় পরিবেশের মধ্যে আছি। আপনি যদি মনে করেন 20 লাখ টাকা দিয়ে প্রশ্নপত্র কিনে আমার মেয়েকে ডাক্তার বানানো সম্মানের ব্যাপার, গর্বের ব্যাপার, এবং আপনি যদি জামাত করেন, বিএনপি করেন, আপনি আওয়ামী লীগের। আওয়ামী লীগটা কোথায় ঢুকছে আমি বলতে, আওয়ামী লীগ একটা নফসানিয়াত। এটা তো ভাই কোনো দল না, পার্টি না, মতাদর্শ না, সংগঠন না, এটা আপনার নফসানিয়াতের মধ্যে, এটা আপনার চরিত্র, বৈশিষ্ট্য। এই নফসানিয়াত থেকে আপনার মুক্ত করতে হবে দেশকে। সেটা করার পদ্ধতিটা কি হবে? সেটা করার পদ্ধতিটা হলো আপনার একটা রাজনীতি লাগবে, যে রাজনীতিটা এই আওয়ামী ফ্যাসিস্ট মডেলকে ওভারকাম করে একটা রিয়েলি নাগরিক ভিত্তিক রাষ্ট্র উপহার দিবে। দেখেন আমাদের কি বলা হইতো জনগণ আপনার অ্যাকাউন্টেবল থাকবে। জনগণ রাষ্ট্র অ্যাকাউন্টেবল থাকবে। 5 তারিখের স্পিডটা কি? আপনি যে আন্ডারমাইন করতেছেন 5 তারিখকে, আপনি যে বুঝতেছেন না কোথায়? আপনি আগে মনে করতেন কি জনগণ ট্যাক্স দিবে, ভ্যাট দিবে, জনগণ হইলো রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে। রাষ্ট্র অনুগত থাকবে, জনগণ থাকবে স্বাধীন। এখানে একটা কথা শুধু বলবো, স্বাধীনতাটা আমরা জানি ফ্রিডম ইজ নট ফ্রি নাওএডেজ। ফ্রিডমটা অলওয়েজ আপনি এনজয় করবেন রেসপন্সিবল হয়ে। উইদাউট রেসপন্সিবিলিটি দ্যার ইজ নো ফ্রিডম। তো এই রেসপন্সিবিলিটি কি 5 তারিখে শো করে নাই? বাচ্চা ছেলে মেয়ে যে জীবনে নিজের হাতে খায় না, বাপ মা খাওয়াই দেয়, সেই ছেলে মেয়েরা আমি দেখছি ময়লা ড্রেনের মধ্যে হাত ঢুকায় ড্রেন পরিষ্কার করতেছে, সারাদিন ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে। তো আমি বলতেছি এটা শুধু গরিব মানুষের পোলাপান রাস্তাঘাটে থাকে তারা না, ধানমন্ডি গুলশান বানানোর পশ পোলাপানও করছে। এটা তারপরে এটা কিসের কারণে করছে? এই জিনিসটা তো বুঝতে হবে ভাই। এটা করছে এই যে স্পিরিটটা, এই যে ইমানসিপেটরি, এই যে মুক্তির নয়া আকাঙ্ক্ষা তার মধ্যে তৈরি হয়েছে, এটাকে আপনার রেসপেক্ট করতে হবে। আপনি 90 দেখেছেন, আপনি 71 করেছেন, এইসব গল্প দেওয়া হবে না। আপনার ইতিহাসটা কি? ইতিহাসটা হলো আপনি 71টা কি হয়েছে? 71-এ আপনি দেশের স্বাধীনতা অর্জন করছেন, কিন্তু 24-এ আপনি কি অর্জন করছেন? 24-এ আপনি রাজনৈতিক স্বাধীনতা অর্জন করছেন। রাজনৈতিক স্বাধীনতা না থাকলে দেশের স্বাধীনতা কথাটার কোনো অর্থ থাকে না। কারণ আপনার জিন্না অ্যাভিনিউর নাম মুজিব অ্যাভিনিউ হয়েছে, এবং আওয়ামী লীগ শাসনটা পাকিস্তান শাসনের চেয়ে ভয়ঙ্কর শাসন হয়েছে। আইয়ুব খান তো এত খারাপ ছিল না। আইয়ুব খানের তো বেসিক ডেমোক্রেসির মডেলটা উন্নয়ন গণতন্ত্র, কিন্তু আইয়ুব খানের আমলে এইভাবে গুম করতো, কথায় কথায় আপনার বাচ্চা ছেলেদেরকে জেলে নিয়ে পড়ছে, দুধের শিশুকে নির্যাতন করছে। তো এইটা আইয়ুব খানের আমলে হয়েছে। তা আইয়ুব খানকে তো ছাড়াই গেছে আওয়ামী লীগ। তার মানে কি আপনি দেশের স্বাধীনতাটা এই জন্য, এবং শুধু তাই না, পুরা ইতিহাসের যে কোর্সটা আপনার, এইটার যে ফ্যাসিস্টিক বয়ান ন্যারেশন, এটাকে রেস্কিউ করার সুযোগ করে দিচ্ছে আপনার 24 আপনার নতুন ঐতিহাসিক কর্তাসত্তা। এই আন্দোলনের স্পিডটাকে যদি আপনি না বুঝেন, তাহলে আগামী দিনে যেটা হবে, এই যে একটা নতুন নাগরিক ভিত্তিক রাষ্ট্র, যেখানে রাষ্ট্র অ্যাকাউন্টেবল থাকবে, নাগরিকরা না, নাগরিকরা থাকবে সম্পূর্ণ স্বাধীন, এবং এই যে আপনার গুন্ডা বাহিনী, হুন্ডা বাহিনী, সহমত বাই, এই রাজনীতির বাইরে
হ্যাঁ, পলিটিক্যাল ফোর্সগুলো থাকবে, যে পুকুর আছে না, পুকুরে মাছ যেরকম নিচে থাকে, পলিটিক্যাল ফোর্স এরকম নিচে থাকবে, সিটিজেন আগে থাকবে। এই যে একটা মডার্ন ডেমোক্রেটিক ওয়েস্টার্নাইজড ভ্যালুজ জনগণের জেনজির মধ্যে ডেভেলপ করছে। কেন ডেভেলপ করছে? বিকজ অফ তারা ভার্চুয়াল সোসাইটির জনগণ। আর জানে হ্যাঁ, তারা আপনার 90-এর জেনারেশন না। হ্যাঁ, তারা পান্তা ভাত আলু ভর্তা খাওয়াকে গর্ব মনে করে না। হ্যাঁ, তো ফলে আপনার এই যে পুতু বাঙ্গীয় আপনার আবেগ ইমোশন এখান থেকে বের হইতে হবে। একটা গ্লোবাল সিটিজেনারি হ্যাঁ জায়গার থেকে তাদের একটা ফিলেন্থ্রপিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এটা আপনি যদি করতে না পারেন, এই যে সে জীবন দিতে রাস্তায় বের হয়েছে, সে এখন ঘরে ফিরে গেছে, ক্লাসরুমে ফিরে গেছে, কিন্তু সে যখন দেখবে আপনি তার সাথে প্রতারণা করছেন, যে দল যেই মতোই করেন, সে আবার রিভোল্ট করবে। ফয়সাল মাহমুদ, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কি হবে? সোজা কথা বলতে চাচ্ছি যে আমাদের পররাষ্ট্রনীতিটা ভারতের সাথে হবে শির ধারা সম্পন্ন। একটা বিষয় যেটা ইদানিং অনেকে আলোচনা করছে, এটা ভালো, যে বাংলাদেশপন্থী বলে এই শব্দটা কিন্তু ইদানিং উচ্চারিত হচ্ছে, যেটা আগে আমরা শুনিনি। কেউ ভারতপন্থী, কেউ পাকিস্তানপন্থী, এই ধরনের রাজনীতি আমরা শুনতাম। বাংলাদেশপন্থী কিন্তু কেউ বলতো না, এই প্রথম বাংলাদেশপন্থী শব্দটা এসছে। আসলে আমাদের কিন্তু ভারতের সাথে বা অন্য কোনো দেশের সাথে সম্পর্ক যখন হবে, তখন সেই দেশপন্থী নয়, বাংলাদেশপন্থী হিসাবেই চিন্তাটা করতে হবে। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের নানান কারণে অনেক ধরনের জটিলতা রয়েছে। এখানে একটা স্বৈরাচার টিকিয়ে রেখেছে, যেটা আপনি বলছিলেন। রাজনৈতিক দলগুলো এখন যারা রয়েছে মাঠে, তাদের কিন্তু এই বিষয়টা ঐকমত্যে পৌঁছার বিরাট সুযোগ তৈরি হচ্ছে, কিন্তু সেই কাজটি তারা করছেন না। ভারতের যে পররাষ্ট্র নীতি কিন্তু আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট এখন যেটাকে ধরেন 2014 পরে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসলো, তার আগে পর্যন্ত কিন্তু ওই যে ইন্দর কুমার গুজরালের যে ডক্ট্রিন, যে তাদের যে সাউথ এশিয়ার নেবারদের সাথে যে সুসম্পর্ক গড়ে রাখার যে ডক্ট্রিন, সেটা একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত ভালোভাবেই চলছিল। এবং কংগ্রেস গভর্নমেন্ট, হ্যাঁ, তারাও বাংলাদেশে ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ তাদের সবচেয়ে পরীক্ষিত মিত্র, কিন্তু ওই যে আইকে গুজরালের ডক্ট্রিনের আন্ডারে তারা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোঅপারেশনে সবসময় ছিল। কিন্তু নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার পরে মোদীর নিজস্ব একটা ডক্ট্রিন আছে। এবং এখন দেখছি তাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার যে জয়শঙ্কর, উনি কিন্তু খুবই এলোকুয়েন্ট লোক এবং খুবই কথাবার্তা ভালো বলে। অনেক মানে কি বলবো, যে বিলিজেরেন্ট কথাবার্তা বলে, যে তারা ওয়েস্টার্ন পাওয়ারকে তারা অনেকটা দমায় কথাবার্তা বলে। কিন্তু মুশকিলটা হচ্ছে, মোটা দাগে কিন্তু ভারতের এই মোদী ডক্ট্রিনের ফরেন পলিসি একটা ফেইল পলিসি। তার একটা বড় কারণ হচ্ছে তার নিজের যে নেইবার, টোটাল সাউথ এশিয়াটা কমপ্লিটলি সে হস্টাইল করে রেখেছে তার এগেইনস্টে, প্রতিটা কান্ট্রি। লাস্ট মিত্র ছিল বাংলাদেশ, সেখানেও কিন্তু হাসিনা সরকারে আপনি খেয়াল করে দেখেন যে হাসিনা সরকারের পতন কিন্তু ভারতীয় পররাষ্ট্র নীতির একটা বড় পতন, তাদের এক্স্যাক্টলি তাদের গায়ে একটা ঘায়ের মতো, যে কারণ ইন্টারন্যাশনালি গুরুত্ব হারিয়েছে, যে তোমার আশপাশের দেশে কোনো জায়গায় তোমাদের সাথে সম্পর্ক এক্স্যাক্টলি না। তাদের ব্যাপারটা কি, যে তাদের বাংলাদেশে এই হাসিনা সরকারের পতন তাদের পররাষ্ট্র নীতির একটা ফেইলিয়ার, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এবং সেই কারণেই তারা দেখেন, তারা কিন্তু প্রথম দিকে, এখন তাও কিছুটা কমেছে, তারা কিন্তু প্রথম দিকে পুরোপুরিভাবে দিশেহারা হয়েছিল যে আমাদের আরে হাসিনা সরকার নাই, আমরা কি করব। তারা র্যান্ডমলি তাদের মিডিয়া এক ধরনের পাগলামি, তাদের পলিটিশিয়ানরা পাগলামি হয়ে গেছে সবাই, তাদের বরঞ্চ তাদের যে এক্সিকিউটিভ ব্রাঞ্চ, যে সরকার, তারা বরং যথেষ্ট রেস্ট্রেইন। আমি তাদের গভর্নমেন্ট অফিসিয়ালকে কম কথা বলতে দেখেছি। আমি এই গভর্নমেন্ট বলতে ইউনিয়ন গভর্নমেন্ট অফিসিয়াল, যেমন মমতা ব্যানার্জিও কিন্তু কথা বলে, কিন্তু যথেষ্ট বুঝে শুনে কথা বলে, উনিও কিন্তু উল্টাপাল্টা কথা বলেছিল। আমার কথা হচ্ছে তারা কমপ্লিটলি দিশেহারা। সেখান থেকে তারা প্রথম দিকে যে ধরনের ছিল তাদের থেকে একটু কমেছে, কারণ তার একটা জিনিস বুঝতে পেরেছে যে ইউনুস গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য থ্রেট না। কারণ বাংলাদেশের কোনো গভর্নমেন্টই, আওয়ামী লীগ গভর্নমেন্ট বাদে কোনো গভর্নমেন্টই ইন্ডিয়া তাদের প্রতি হস্টাইল থাকুক সেটা চায় না, কারণ নানা সূত্রে বাণিজ্যিকভাবে। কিন্তু আমার প্রশ্নটা ছিল, রাজনৈতিক দলগুলো এই বিষয়টা ঐকমত্যে পৌঁছতে পারতো, এক সুরে কথা বলতো পারবে। এটা তারা, শোনেন আমি বলি, বিএনপি যদি হাজার চেষ্টা করেও বিএনপিকে আওয়ামী লীগের পজিশন নিতে পারবে ইন্ডিয়ার কাছে, বিএনপি তো কখনো ওই পর্যায়ে নিজেকে নামাইতে পারবে না যে তারা লিটারেলি তাদের দেশটাকে একটা। ইন্ডিয়াতে এখানে কিন্তু একটু দ্বিমত করছি ফয়সাল মাহমুদ, সেটি হলো ইন্ডিয়া খুব ভালো করে জানে যে বাংলাদেশে আওয়ামী লীগকে আবার দাঁড় করানো কঠিন কাজ। তাহলে তার বিকল্প রাখবে, এবং বিকল্প কি করবে? বিকল্প ইন্ডিয়ান স্বার্থ এখানে দেখবে এবং আওয়ামী লীগকে খুব বেশি ডিস্টার্ব করবে না, এই তো পলিসি। রাইট। এবং আমরা এটাও জানি কারোর সাথে এই বিষয়ে তাদের আলাপও হয়েছে, এটা হলো দুঃখজনক। এই কারণে আমি বলছি যে রাজনৈতিক দলগুলো এই ভূমিকা রাখতে পারলো। ইন্ডিয়ার স্বার্থ বাংলাদেশে যে গভর্নমেন্টই থাকুক তাদেরকে দেখতে হবে। এটা কারণ ব্যাপারটা কি, ধরেন আমি ওই যে বন্ধু রাষ্ট্রের যে ব্যাপার, ইন্ডিয়ার স্বার্থ দেখতে হবে, এটা ব্যাখ্যা করছি আপনাকে, শুনেন। বন্ধু রাষ্ট্র বলে পৃথিবীতে কিছু নাই। রাষ্ট্র কনসেপ্টটাই কিন্তু হচ্ছে আপনার বাই ডিফল্ট আপনার বাকি সমস্ত রাষ্ট্র আপনার এনিমি,
কারণ আপনি কি আপনার জিওগ্রাফিক বাউন্ডারি আলাদা করেছেন অন্য রাষ্ট্রের থেকে, কারণ সে আপনার এনিমি বলে, তাহলে আপনি তার রাষ্ট্রেই থাকতেন, তাই না? সুতরাং বন্ধু রাষ্ট্র বলে কিছু নাই। সো আপনি ওখানে ইন্ডিয়ার সিটে নিজেকে বসান, বা বাংলাদেশ, আমি পরে বাংলাদেশের সিটে আমি পরে আসছি। ইন্ডিয়া তারা কি চাবে যে তাদের ম্যাক্সিমাইজ স্বার্থ যেন বাংলাদেশের গভর্নমেন্ট হাসিল করে দেয়। বাংলাদেশ এখানে বসে আপনি একটা কথা বলছেন ইন্ডিয়ান স্বার্থ বাংলাদেশের কোনো গভর্নমেন্টকে দেখতে হবে না বলছি এখানে বাংলাদেশে যে গভর্নমেন্ট থাকবে তারা তখন কি দেখবে যে ইন্ডিয়া কিন্তু তাদের স্বার্থটাকে হাসিল করার জন্য বাংলাদেশের সাথে নেগোসিয়েশন টেবিলে বসবে। বাংলাদেশ তখন দেখবে যে আচ্ছা, ইন্ডিয়ার স্বার্থ উদ্ধার করা তো আমার প্রধান কাজ না, আমার প্রধান কাজ বাংলাদেশের স্বার্থটাকে এনশিওর করা, এমন ভাবে এনশিওর করা যেন আমি জেনুইনলি একটা ডিলকে ক্লোজ করতে পারি, তাই না? এখানে আওয়ামী লীগ কি করতো? আওয়ামী লীগ হচ্ছে ইন্ডিয়ার স্বার্থটাকে তারা তাদের নিজেদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তাদের সেই স্বার্থটাকে দিত। আমার কাছে মনে হয় না যে বাংলাদেশে এখন, হ্যাঁ, বড়দল, আপনি যদি বড়দল দলের নাম না নিয়ে বলি, তারা এখন এখানে ক্ষমতায় আসার জন্য ইন্ডিয়ার সাথে প্রবাবলি এক ধরনের তাদেরকে বোঝাচ্ছে যে আমরা আসলে তোমাদের স্বার্থ হাসিল হবে, তোমরা যেটা চাচ্ছ সেটা ক্ষুণ্ণ হবে না। কিন্তু আমার কাছে মনে হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আওয়ামী লীগ যে কাজ করে গেছে সেটা কোনো দলের পক্ষেই করা সম্ভব না। কারণ প্রথম কথা হচ্ছে বাংলাদেশে খেয়াল করেন, বাংলাদেশে যেটা রনি ভাই বারবার বলছে, 5ই আগস্টে তো একটা অভ্যুত্থান, একটা পার্টিকুলার রিজন। এক্স্যাক্টলি, আপনি বাংলাদেশে এখন আপনি যদি নর্মাল ধরেন ইন্ডিয়াকে যদি আপনি ন্যায্য সুবিধাও দেন, আমি শব্দটা ন্যায্য সুবিধা ইউজ করছি, যে ন্যায্য সুবিধাও যদি দেন, সেটাও যথেষ্ট সমালোচনার মুখে পড়বে ফ্রম এভরিওয়ার, ফ্রম সোশ্যাল মিডিয়া, এভরি জায়গা থেকে সেটা সমালোচনার মুখে পড়বে। সেখানে আপনি একটা অন্যায্য সুবিধা দিয়ে পার পাবেন আমার মনে হয় না। এখানে আপনি অন্যায্য সুবিধা দিয়ে এটা দিতে পারবেন, টিকা রাখতে পারবেন না, প্রচন্ড হস্টাইল সিচুয়েশনে পড়বেন। রাজাল রনি, দেখেন, ভারত আমাদের একজন পরীক্ষিত শত্রু। এখন রাষ্ট্রের পারসেপশন, যেটা আমরা বারবার বলছি, ফয়সাল ভাই আজকে আবারও বললো যে এনিমি পারসেপশনের উপর রাষ্ট্র হয়। আমাদের ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, বাণিজ্য বাড়াবো, সব কিছু বাড়াবো, ন্যায্য হিস্সা আদায় করবো, কিন্তু আমাদের পারসেপশনের ভিতর দিয়ে ভারতকে আমরা শত্রু রাষ্ট্র এটা ধরে নিয়ে সম্পর্ক করতে যাব। তাহলে যেটা হবে, ভারত জানে যে তার সিকিউরিটির জন্য সে বাংলাদেশের উপর ডিপেন্ডেন্ট। কারণ আমরা ভারতের পেটের মধ্যে আছি, আমাদের হারানোর কিছু নাই, কিন্তু ভারতের এন্টার সার্বভৌমত্ব বাংলাদেশের উপর ডিপেন্ড করে। সো বাংলাদেশকে নিজেদেরকে দুর্বল ভাবার কোনো কারণ নাই, হীনমন্যতায় ভোগার কোনো সুযোগ নাই। আমরা শুধু ইকুয়ালি পাওয়ারফুল না, আমরা ইন্ডিয়ার জন্য প্রতিদিনের মাথা ব্যথার কারণ হইতে পারি, যেটা আমরা করবো না। রাজনৈতিক দলগুলো শোনেন, বাংলাদেশে যেটা হয়েছে, এই যে বললাম 5ই আগস্ট একটা প্যারাডাইম শিফট হয়েছে। এখানে শুধু হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থান হয় না, এটা ভারতের বিরুদ্ধে অভ্যুত্থান। এটা অনেক জিনিস অনেক লোক বুঝতে ফলে ভারতের যে পরাজয়টা, আগামী দিনে ভারতপন্থী হয়ে বাংলাদেশে কোনো রাজনীতি কারো পক্ষে করা সম্ভব হবে না। যদি করে, সেটা পরিণতি আওয়ামী লীগ। ফলে আমরা আপনাকে একটা মডেলটা বুঝতে হবে। এখানে আওয়ামী মডেল যেটা, সেটা একই সাথে ভারত। এই যে আপনি দেখেন, আগের আলোচনা আমরা যে করলাম, আওয়ামী লীগ কি ফেরত আনা না আনা, এটা ভারত কি ফেরত আনার প্রশ্ন। ভারতকে কি আপনি বাংলাদেশের রাজনীতি অ্যালাউ করবেন? যদি করেন, তাহলে আপনি আর আওয়ামী লীগকে আনেন, ভারতকে আনেন, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশের মানুষ তো দূরের কথা, একটা দুধের শিশুও এইটা অ্যালাউ করবে না। ফয়সাল মাহমুদ এবং রেজাউল করিম রনি, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।